এখন যার কথা বলবো সেজন অদ্ভুত মানুষ। আমরা ওই বলি না যে শুকনো ডাঙায় আচার খাওয়া, তো সে এরকম শুকনো ডাঙায় আচার খেত, কারণে অকারণে, প্রয়োজনে নিষ্প্রয়োজনে। তো এরকম কিছু ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ওকে, সো আমাদের ফ্যামিলিতে একটা লিস্ট আছে। সেই লিস্টটা দুষ্টুমির ব্যাপারে, কে কতটা দুষ্টু কে কতটা দুষ্টু না, সেই লিস্টে আমি তো নেই, এবং সেটা খুব গর্বের ব্যাপার কিনা আমি জানি না। তো যে আছে সে আমার জীবনে অনেক একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এই যে আমি কলকাতায় জন্মেছি, বড় হয়েছি, কলকাতা ছেড়ে কখনো যেতে পারিনি, কিন্তু তবুও দেশ বলতে আমার কাছে এখনও কখনো না দেখা কাঁটাতারের ওপারে বাংলাদেশের ফরিদপুর মনে পড়ে। এর জন্যে যে দায়ী সে আমায় শুনিয়েছিল অ্যাবান্ডেন্সের কথা, একটা ফেলে আসা দেশের কথা। আজকে আমি যেই মানুষটার কথা বলবো সে ভীষণ অদ্ভুত আর একদম অন্যরকম একটা মানুষ। আমি জানি না কি করে এতদিন তার সাথে আছি। বছরখানেক আগে আমার 28তম জন্মদিনে আমাকে একটি মেয়ে, যে আমার থেকে বছর 5 ছোট, তো স্বাভাবিকভাবে তার তখন 23 বছর বয়স এবং সে তখনও ছাত্র এবং সে রোজগার করার মতো তো সেই মুহূর্তে কিছু করে না, খুব মন দিয়ে পড়াশোনাটা করে। আমি থিয়েটার করি, সেও থিয়েটার করে, আমরা রিহার্সাল করছি। তো ওখানে একটা গেম খেলা হচ্ছে, ওর চোখটা বন্ধ আছে। তো ওকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে চোখ বন্ধ রাখার পর যখন ওকে বলা হবে মুভ, তখন ও মুভ করবে, এবং ওখানে কেউ একজন ইনস্ট্রাকশন দেবে যে তুমি সোজা যাও, বা তুমি ডান দিকে যাও, বা তুমি বাঁ দিকে যাও। তো ওকে প্রথম বলা হলো চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলো। তারপর ওকে বলা হলো এগোলো। তারপর ওকে বলা হলো বাঁ দিকে যাও, ও গেল ডান দিকে, এবং গিয়ে একটা আলমারি ছিল সেখানে ধাক্কা লাগলো। তারপর শেষ, সেদিনকার মতো রিহার্সাল শেষ। তারপর ওকে নিয়ে হসপিটালে যেতে হলো, আঙুলটা ক্র্যাক করে গেছি। তারপর আমরা অনেক গান টান গিয়েছিলাম, আমরা বাম দিকে রই না, আমরা ডান দিকে রই, কিন্তু ও ডান দিকে থাকতে গিয়ে গন্ডগোল করে ফেলেছে। একবার সে গেছিল বাংলাদেশের যশোর জেলায় ঘুরতে। তো ঘুরতে ঘুরতে নদীর পাড়ে এসেছিল, সেখানে অনেক অ্যানিমালস ছিল এবং শি ইজ অ্যান অ্যানিমাল লাভার। তো দেখেই ব্যাস পাগল হয়ে গেছে। তো এবার দেখে একটা বাছুরকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডেফিনেটলি হবে না, কারণ একটা 4 বছরের মেয়ে কি করে বাছুরকে কোলে তুলতে পারে। আমাদের নাকি একটা খাট ছিল, সেই খাটে কারুকার্য করা ছিল কলা গাছ, মানুষ। সেই খাটটাও কখনো নিয়ে আসা হয়নি, অথচ সেই মানুষটা কখনো বলেনি যখন ফেলে আসছে সেই দেশটা তখন কেমন লেগেছিল। কখনো বলেনি যাদের জন্য ফেলে আসতে হয়েছে তাদের ঘৃণা করার কথা, তাদের প্রতি পুষে রাখা নেগেটিভ ফিলিংয়ের কথা। আমি কখনো ঘৃণা করতে শিখিনি, তাই আমি শুধু একটা আদিগন্ত মিস করতে শিখেছি। একটা দেশ যেখানে আমি জন্মাইনি, কখনো আমার মাও জন্মায়নি, ইনফ্যাক্ট তাকে দেশ বলতে শিখেছি, ভাবতে শিখেছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি অনেক ছোট, আমাদের স্কুলে 4 অবধি পরীক্ষা হতো না, 5 থেকে শুরু হয়েছে পরীক্ষা। তো ইউনিট টেস্টের শেষ দিন জিওগ্রাফি পরীক্ষা, আমি কোয়েশ্চেন পেপার থেকে একটা ছোট্ট পাতা, মানে পাতা কি ছোট্ট আর কি, ছিঁড়ে লিখেছিলাম আমার একটা বন্ধুকে যে তোর কি ম্যাপ করা হয়ে গেছে। এটা লিখে তাকে জাস্ট দিয়ে দিলাম, আর ভাবছিলাম যে একটা ভীষণ বড় কাজ করলাম, 7-এ সব দাদারা করে, আমিও করেছি, চিটিং। সে ওই চিটটা নিয়ে গিয়ে মিসকে দিয়ে দিল। ঠিক আছে, বকা খেলাম, কাঁদলাম, বাড়ি এলাম, মা বাবাকে বললাম। তো তারপরে আমি তো চুপচাপ আছি, কিন্তু স্কুল থেকে তো যথারীতি ফোন আসবে। সেই মানুষটি ফোনটা পেয়ে আমায় কিছু বললো না, আমি খাটে উল্টে পড়ে দুঃখ হয়ে, মানে ডিপ্রেসড হয়ে উল্টে পড়ে আছি। পাশের ঘরে দিয়ে দেখি ওই মানুষটা ফোনে তার দিদিকে বলছে ভালোটি চিটিং করেছে। আমি ভাবলাম যে ঠিক আছে, মানে আমায় বকলো না, ঠিক আছে। তো এরকম একটা ঘটনা হলো। আমি সেদিন থেকে, তখন পুরোটা তো তখন বুঝতাম না, তারপর বুঝলাম যে বেশ অন্যরকম, মানে এর সাথে ডিল করা একটু চাপে। আমরা একবার সাগরে গেছিলাম। তো সাগরে যাওয়ার সময় ওর সঙ্গে আমার কোনো কারণে একটু মনোমালিন্য হয়েছিল। তো ওখানে ওই লট 8 আছে, লট 8-এর যে ঘাটটা আছে, ওই ঘাট থেকে নৌকায় উঠছে সবাই। তো
তো আমার কাজ ছিল লটাইটে থেকে নৌকায় যে উঠছে ওই হাত ধরে সবাইকে নৌকায় তোলা। তো সবাইকে আমি হাত ধরে নৌকায় তুলছি। তা ও যথারীতি এলো ঘাটের কোনায় একদম এসে বললো, না আমাকে হাত ধরতে হবে। ঠিক আছে, ধরবো না। নৌকায় পা দিল, ও যেহেতু আমাকে বলেছে হাত ধরতে হবে না, আমি ওর দিকে তাকাইনি, আমি উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। তারপরেই দেখছি মাঝি মাল্লারা সব হই 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 করছে। কিছুক্ষণ পরে একটা ক্ষীণ কণ্ঠে আওয়াজ, অম্লান আমাকে তোলো। পেছন ঘুরলাম, দেখি ওর পাটা ওপরে, ও নিচের দিকে, মানে নৌকার যে পাটাতন থাকে ওই পাটাতন ভেঙে ও নিচের দিকে ঢুকে গেছে, পাটা ওপর দিকে আছে। তো যথারীতি মাঝি মাল্লারা ওকে টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করছে। যার কথা বলছি সে আকার আয়তনে একটু বড়, তো সে পারছে না। তো সেখানে বুদ্ধির প্রয়োগ করতে হতো আর কি। তো আমি পাটাতনগুলোকে সরিয়ে আস্তে করে ওকে হাত দিয়ে তুললাম। তোলার পর উঠেই প্রথম কথা আমাকে বলল যে পচা পাটাতনওয়ালা নৌকাতে কেন আমাকে তুলেছ। তার আগে ওখান দিয়ে প্রায় 8 জন ক্রস করে গেছে। তো আমার জন্মদিনে সে আমাকে একটা গিফট দিল। সেই গিফটটা ছিল হচ্ছে ঋষি কাপুরের লেখা যে অটোবায়োগ্রাফি, সেই অটোবায়োগ্রাফিটার একটা কপি। বইটা দেখেই বুঝতে পারলাম যে বইটা কোনো অরিজিনাল শোরুম থেকে অরিজিনাল হার্ডবাউন্ড কপিটা কেনা হয়নি। তো সেটা আদর করার জন্য একটা লেজটা ধরে আদর করার চেষ্টা করছিল। এবার আদর করতে গিয়ে লেজটা, বাছুরটা দিয়েছে ছুটতে ছুটতে। এবার ও কি করবে, ভয় পেয়ে গেছে, আরো আঁকড়ে ধরেছে লেজটা, বিকজ মানে ছেড়ে দিলে তো ডেফিনেটলি মানে হসপিটাল। এবার দৌড়াতে দৌড়াতে ইন দ্য ফ্লো হাতটা ছেড়ে গিয়ে পড়ে গেছে। তারপর থেকে বাছুরের কাছাকাছি কখনো যায়নি। আর স্নেহর কথা তো বলাই যায় না। মানে আমি জানতাম আমি যদি মারাত্মক কোনো অন্যায় করে আসি, আমাকে সবার থেকে বাঁচানোর একমাত্র ঢাল হচ্ছেন তিনি। তারপরে কিছুদিন মিকিদার সাথে তো নাটক করি। এবার একবার প্রপ অনেকগুলো আমার ব্যাগে ছিল, মোমবাতি, একটা ছোট মাস্ক, দেশলাইয়ের বাক্স। এই সব কটার মধ্যে ওই মানুষটি আরও ছিল, তো মাস্ক ছিল, মোমবাতি ছিল, দেখেনি, জাস্ট পাত্তাই দেয়নি। ওই দেশলাইয়ের বাক্সটা তুলে সারা বাড়ি খুঁজে খুঁজে আমায় খুঁজে পেয়ে বলল। সেম জিনিস আমরা সাগরে পৌঁছালাম, ওপারে একটা খুব সুন্দর পাড় আছে। তো আমরা সবাই পাড় দিয়ে হাঁটছি। ওর হঠাৎ মনে হলো যে ও নিচে যাবে, নিচে গিয়ে যেখানে সমুদ্রটা আসছে সেইখান দিয়ে হাঁটতে হাঁটতে যাবে। তখন যাও। তো আমরা গল্প করছি, ওপর দিয়ে যাচ্ছি আমরা পাড় দিয়ে, মানে বাঁধানো যে পাড়, বাঁধ যেটা, সেখান বাঁধ দিয়ে হেঁটে যাচ্ছি। ও নিচে বালির পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর যথারীতি আবার আওয়াজ, অম্লান আমি নেবে যাচ্ছি। নেবে যাচ্ছি মানে? তারপর কিছুক্ষণ পরে দেখি সত্যি ওর হাইটটা আস্তে আস্তে কমছে। এবার আমরা কেউ, আমাদের কোনো আইডিয়া নেই যে ওখানে চোরাবালি টাইপের কিছু আছে, কেউ জানতামও না, এবং সত্যি ওখানে চোরাবালি কিছু নেই। তো তারপর আমি যথারীতি নামলাম, নামার পর ওকে ধরলাম, ধরার পর দেখলাম আমিও খুব আস্তে আস্তে নামছি। তারপর ওখানকার লোকজন ছিল কিছু, তারা হই হই করে উঠলো, অনেকগুলো বাঁশ ছুঁড়ে দিল। সেই বাঁশটাকে ধরে কোনো রকমে আমি উঠলাম। আমার মোটামুটি এতটা কাদার মধ্যে ঢুকে গেছিলো। আর ওখানকার কাদা মানে ইটের মাটির কাদা, সে চট করে ওঠে না। সে পুকুর পাড়ে এখনও মনে আছে আমরা প্রায় 1 ঘন্টার ওপর বসে বসে সেই কাদাগুলো ধুয়েছিলাম। সে বইটা দিয়ে যখন বইটা পেয়ে আমি প্রথম পাতাটা খুললাম, ভেতরে লেখা আছে যে অরিজিনাল কপিটা তোকে গিফট দেওয়ার মতো টাকা আমি এখনও পর্যন্ত রোজগার করতে পারিনি, তাই কলেজ স্ট্রিট থেকে একটা ফটোকপি করা ভার্সন দিলাম। তবে আমার মনে হয় লেখাটা ওই বইটা থেকে পড়ে যতটা আনন্দ পাবি, এই বইটা থেকে পড়ে ঠিক ততটাই আনন্দ পাবি। এবং সেই মানুষটা কেন আমি বললাম যে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে, কারণ তার এখন এইচএস চলছে এবং তার এইচএস এর পরীক্ষার সময় মধ্যে আমার পরীক্ষা শেষ হয়ে যায়। 28 তারিখে আমার পরীক্ষা শেষ হয়, 26 তারিখে তার এইচএস শুরু হয়। তো সেই সময় 28 তারিখে তার মনে হয়েছিল, এইচএস এর মধ্যে তার মনে হয়েছিল যে আজকে আমার একটা ভালো দিন, কারণ আমার আজকে পরীক্ষা শেষ হচ্ছে। তো এত কিছুর মধ্যে, একটা এইচএস পরীক্ষার মধ্যে, একটা সিরিয়াসনেসের মধ্যে যে আমার কথা মনে রাখতে পেরেছে, সেটা মানে খুব বড় একটা ব্যাপার, বিকজ আই অ্যাম দ্যাট অফ দ্যাট ইম্পর্টেন্স টু হার। স্বাধীনতা সংগ্রামী স্ত্রী ছিলেন, জীবনে মেটেরিয়াল কিচ্ছু পাননি, কখনো ক্ষোভ ছিল না তা নিয়ে, শুধু গর্ব ছিল। সারা জীবন কিভাবে গোটা সংসারটা সামলেছেন, 9টা ছেলেকে মানুষ করেছেন, সেই সংগ্রামটা
কোথাও কখনো লেখা হয় না, সেই সংগ্রামগুলো রয়ে যায় আমাদের মনে। অথচ এত স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে জীবনের প্রায় মধ্য বয়সে পৌঁছে একটা গোটা সংসার, জীবন, এমনকি দেশ ফেলে আসতে হয়েও কখনো বিটার দেখিনি তাকে, কখনো সিনিক দেখিনি তাকে। এই দেশলাইয়ের বাক্সটা তোমার ব্যাগে কি করে ছিল? আমি বললাম যে এটা তো দরকারি, মানে ব্যাগে আমার প্রপের জন্য। না না, একটা দেশলাইয়ের বাক্স তোমার ব্যাগে কেন থাকবে? আমি বললাম না, এটা একটা দরকারে ছিল, এটা অন্য না না, তুমি বুঝতে পার দেশলাইয়ের বাক্সটা কিসের জন্য লাগবে? আমি বললাম মা, মানে অনেক বলেই ফেললাম, মানুষটা হচ্ছে আমার মা। এই যে এতক্ষণ আমি যার কথা এতক্ষণ ধরে শেয়ার করলাম, সে হলো আমার মাসি কাম বন্ধু, যার নাম হিয়া। যদি আরও অনেক বছর বাদে আমি ভালো রোজগার করতে পারি, তাহলে শর্লি তোকে একটা বইয়ের অরিজিনাল কপি আমি গিফট করব। এটা আমার বোন আমাকে গিফট করেছিল আমার 28th বার্থ অ্যানিভার্সারিতে। তো এইগুলো যখন ঘটেছে ততক্ষণ আমরা খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বন্ধুত্বটা কোনো কারণে অন্যদিকে টার্ন করে। তারপর আস্তে আস্তে আমরা একটু অন্যরকম সম্পর্কে জড়িয়ে পড়ি। তারপর ঘটনাচক্রে সে আজকে আমার বিবাহিত স্ত্রী। আমি তো কই ঘৃণা করতে পারি না একটা গোটা সম্প্রদায়ের মানুষকে, দায়ী করতে পারি না কেন ফেলে আসতে হয়েছিল, কেন আমাদের পাওয়া, কেন আমরা পাইনি, কেন আমাদের বঞ্চিত করা হয়েছিল, কেন আমরাই সাফার করেছি। কই তখন বলেননি, এখন কেন বলছেন? এই কথাগুলো আমার কেন মনে হয় না? যার জন্য মনে হয় না তিনি আমার দিদা, কল্যাণী লাহিড়ী, দিম্মা, ডাকনাম টোলা। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের অনেক মতবিরোধ হয়, প্রচণ্ড ঝামেলা হয়, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকে, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে খুব প্রাউড যে সেই মানুষটা আমার মা। She truly stands out as one of the most special people in my life and definitely as one of the most special women in my life. ওর মতো একজন সহকর্মী বলতে পারি, সহকর্মীকে পাশে পেয়ে সত্যিই আমি গর্বিত বলতে পারি। এই গল্পগুলো একেবারে চাপা পড়ে যেত যদি টেলটেলস না আসতো, টেলটেলস যদি আমাকে না বলতো এই গল্পটা খুঁড়ে বার করতে, তাহলে এই গল্পগুলো লোকের মুখে মুখে, আমার বন্ধুদের, আমার আত্মীয় স্বজনদের মুখে রয়ে যেত হয়তো, কিন্তু আপনাদের কাছে পৌঁছতো না। টেলটেলসকে থ্যাংক ইউ এই জন্য। টেলটেলসকে অসংখ্য ধন্যবাদ আবারও এরকম একটা সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে আসার জন্য। তো উইমেন্স ডেতে ওর কথা টেলটেলসে শেয়ার করার জন্যে আমি খুবই আনন্দিত। হ্যাপি উইমেন্স ডে। হ্যাপি উইমেন্স ডে। হ্যাপি উইমেন্স ডে। A very happy Women's Day to all of them out there. টেলটেলসের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি উইমেন্স ডে।